আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। জুলাইয়ের মাস, সংগ্রামের মাস। সকল জুলাই শহীদদের প্রতি এবং যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব ফেরদৌস আজিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, তাদের সবাইকে অবশ্যই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই। শুরুতেই আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকের একটা কথা বারে বারে বলে যে শেখ হাসিনা পালিয়ে যাননি, বরঞ্চ তাকে জোর করে ভারতে ফেলে রেখে এসেছে। অথচ আজকে আমরা যদি আপনাকে একটা ভিডিও শোনাই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে বারে বারে বলে শেখ হাসিনা পালায় নাই, মানে এটা কেন বলে? এর মাধ্যমে প্রমাণিত হয় না যে শেখ হাসিনা পালিয়েছে? এটা জি, আপনাকে সালাম এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হেমায়েত ভাইকে শহীদদের প্রতি এবং জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। আমি নিজেও একজন আহত জুলাই যোদ্ধা। আমি জানি না আপনি জানেন কিনা, আমার মাথায় 13টা সেলাই আছে এই বরাবর। জি, এবং আপনি কন্টিনিউয়াস মাঠে ছিলেন ওই সময়? জি, আমি মাঠে ছিলাম। আমি 10 সাল থেকেই মাঠে, আর জুলাই মাসে তো ফুল টাইম মাঠে। হয়বার আমি আজকে নিজের কথা বলার জন্য না। আরেকটা জিনিস, আজকে 2 বছর পূর্তি। আজকে 19শে জুলাই, ঠিক 19শে জুলাইতেই আমি আহত হয়েছিলাম। সো আল্লাহ তাআলার মেহেরবানি যে আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আসি আপনার প্রশ্নে, যে ওরা বলে পালায় না। আরে বাবা, অলরেডি তো পালিয়ে গিয়েছে। কারণ ওই যে আমাদের সেতু মন্ত্রী কি ছিলেন, ওবায়দুল কাদের সাহেব। ওবায়দুল কাদের, জি। কাদের, আচ্ছা, ওনার নিক নেমটা বললাম না, বলাটা দরকার নেই। তো উনিও তো বলেছিলেন যে পালাবে না। আচ্ছা, তারপরে বলেছিলেন যে দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন। আসলে উনি ওই পারে চলে যাওয়ার আগে ফখরুল সাহেবের বাসায় উঠেছেন কিনা আমি জানি না, বা ওনার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল কিনা জানি না। থাকতেও পারে। আসলে পলিটিক্যাল পার্টিগুলা জনগণের সামনে করে তামাশা, মানে মেয়েরা ফেলামু, কেটটা ফেলামু, কত কি করে, জনগণকে ধোকা দেয়। ওরা ঠিকই মেয়ে আছে, ওরা ঠিকই ছেলে মেয়ে বিয়ে দেয়। বাট আমরা জনগণ বোকা, যেই জন্য 56 বছর বরাবরই সবসময় আমরা ধোকা খেয়ে আসছি। ওই 4 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 4 বছর বাদে বাকি সবসময় কিন্তু জনগণের প্রতি কেয়ারটা সরকার জনগণের কেয়ার নেওয়ার জন্য আসতো, যার বোচকা ভরা পেট ভরার জন্যই আসতো। না, এই যে আওয়ামী লীগ বলে যে শেখ হাসিনা পালায়নি, যে 3 তারিখ থেকে তার সকল আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, একজন শেখও কিন্তু দেশে নাই। এমনকি তাপস কিন্তু সিঙ্গাপুর থেকে আসছিলেন, তাকে বলছে তুমি ওই ফ্লাইটই ওঠো, এবং শেখ হাসিনা ফোন করেছেন তাপসের জন্য যে তাকে বিমান উঠতে দাও। আরে সবাইকে মানে বংশ সহ প্রস্তুতি নিয়ে পালিয়েছেন, তাকে আওয়ামী লীগ বলতেছে শেখ হাসিনা পালায় না। তো এই যে এরা আসলে দিনের আলোকে এরা মিথ্যা কথা বলে, পালায় না। তাহলে 2 সপ্তাহ আগে থেকে কিভাবে আত্মীয় স্বজন গুলোকে পার করে দিল সে আগে? কারণ তার মেন্টাল একটা প্রিপেয়ারনেস ছিল, মেন্টাল প্রিপারেশন ছিল। যদি বাতাস বা ঝড় খুব জোরে আসে তাহলে একটু সেফ লোকেশনে যাওয়া ভালো। তো সে সব পার করে দেওয়ার পরে লাস্টে নিজে এবং তার বোন, এই 2 জন ছিলেন, তারা গিয়েছেন। তো গেলেন, তো পালাইলেন, তো না পালাইতেন, আপনি যদি থাকতেন যে ঠিক আছে আমি যাব না, ওই গণভবনেই থাকবো, তাইলে চিন্তা করেন যদি গণভবনে থাকতো তাহলে সেদিন কি অবস্থাটা হইতো। লাখ লাখ লোক, উত্তর থেকে দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে। আমি নিজেও ছিলাম রাস্তায়, আমিও গিয়েছি। তো সেদিন তো একটা বিরাট, মানে
আস্ত থাকতো কিনা, আমার কথা হচ্ছে উনাকে খুঁজে পাওয়া যেত না। উনি যদি গণভবনেই বসে থাকতেন, কোনো ফোর্স সেদিন আটকাইতে পারতো না। আরে ভাই, আমি নিজে তো মাঠে, আমি নিজেও তো গিয়েছি, কোনো ফোর্স সেদিন আটকাইতে পারতো না, বরঞ্চ সেটা আরো ক্ষতিকর হইত। তো যাক, আল্লাহ যেভাবে চাইছেন, এটা উনি ওনারও লাস্টে উপলব্ধি করতে পেরেছেন বলে উনি পালিয়েছেন, কিন্তু এখন আবার একটু ইমেজ পুনরুদ্ধারের চেষ্টায় না, আর কি ব্যস্ত। হ্যাঁ, পুনরুদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ জানে উনি যে পালাবেন না। তারপর ওনার সাঙ্গপাঙ্গরা ওনাকে হেল্প করেছে, এখান থেকেই তো তাকে ফ্লাইট দেওয়া হয়েছে, তাকে অ্যারেঞ্জমেন্ট করে ওখান থেকে তারা, এগুলা নিয়ে কনভারসেশন অনেক আসছে সোশ্যাল মিডিয়াতে, 2 বছর 1.5 বছর আগেই আসছে। তো অ্যারেঞ্জমেন্ট করেই তো তারপর লাস্টে গিয়েছেন। কারণ তাকে তো প্লেনটা দিল কেন? ভারতীয় প্লেন কিন্তু আসে নাই। ভারতীয় প্লেনটা যদি নিতে আসতো তাকে, ভারত টেকনিক্যাল প্রবলেমে পড়ে যেত, ভারত রাজিও হয়নি তারা ফ্লাইট পাঠাইতে। তো এখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করে বর্ডার পার করে তাকে দিয়ে আসা হয়েছে। যা হোক, এগুলো অনেক লম্বা কথা, দিয়ে আসা হয়েছে। তো উনি যে পালায় না, এটা তো পালানোই তো হলো। আমি দেশ ত্যাগ করে চলে গেছি, ইভেন কি তার সমস্ত কাপড় চোপড়ও তো নিতে পারে না। ভাত যে রান্না করেছিল, লাঞ্চ ওইভাবেই ছিল, লোকজন বাসার ভিতরে ঢুকেছে, দেখেছে। তো খেয়ে তো যেতে পারে নাই। দেখেন, আল্লাহ রিজিকটা রাখে নাই সেদিন, তার দুপুরের রিজিকটা তার রাখে নাই। তো এরা মিথ্যা কথা বলে যাবে, পালায় না। আরে অলরেডি পালায় গেছে, অলরেডি মানুষ মারা গেছে, অলরেডি দলের নেতা কর্মীরা সব চলে গেছে। এবং ওখানে যে কলকাতায় আছে বা বিভিন্ন জায়গায় আছে, তারা কি খুব সুখে আছে? খুব সুখে নেই। এবং তারা টাকাটাও ঠিক মতো দিতে পারতেছে না, বা ব্যাংকে যে টাকাটা ওখানে রাখছে একটা লিমিট করে দিছে, এর বেশি তুলতে পারে না। তো ওখানে যে খুব ফুর্তিতে আছে তা না, তো আছে, তারা আছে। এবং বর্তমানে পালায় গেছে কি পালায় নাই, এটা অলরেডি ফ্যাক্ট এস্টাবলিশড। এখন এটা দলীয় কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এগুলা বলে, কি মনে আবল হয় তাবল এগুলা বলে। জনাব লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, এই যে তিনি বলতেছেন তিনি ডিসেম্বরে আসবেন, এটা কি আসলেই আসবেন নাকি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? এবং আপনার কি মনে হয় যে আসলে এর পিছনে ভারতের একটা কোনো উদ্দেশ্য আছে, এই শেখ হাসিনার এই যে ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দেওয়ার পিছনে? এটা ওনারও পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, দলীয় নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা দিতে চায়। তৃতীয়ত, বর্তমান সরকারকে একটু চাপে রাখতে চায়। আর চতুর্থত, ভারত সরকার কি না কথা টথা না বলেই কি এটা উনি করতেছেন? অবশ্যই তাদের সাথে তাদের সবসময় মিটিং হচ্ছে, ভারত সরকারের লোকজনের সাথে তার হাসিনা মিটিং হচ্ছে না, এটা বোকাও তো বোঝে যে মিটিং হচ্ছে। তো এগুলো সব মানে মানে ওদের টাই আপ করা, সব কোঅর্ডিনেটেড এফোর্ট কিভাবে বর্তমান গভর্নমেন্টকে চাপে রাখবে। এই চাপে রাখার জন্য 2 দিন পর পর এক একটা ইয়ে তুলে, তো সেই জন্য এটা করেছে। আর ভারত তো খেলছে এটাকে নিয়ে। ভারত যদি আইনগতভাবে তাকে উঠে পাঠায় দেয়, তাহলে আমরা এখানে আসার পরে সে কি হবে? সে আইনের হাতে চলে যাবে, সে জেলে যাবে। তার একটা রায় হয়ে আছে, বাকি অনেকগুলা রায় তার বাকি আছে, ওগুলা ট্রায়াল চলছে। তো তাকে তো আইনের আওতায় আসতে হবে। আর হুমকি ধামকি দিচ্ছে যে এত এত নেতাকর্মী সহ সারেন্ডার করবো। মানে নেতা বুঝাতে চাচ্ছে, আমি যদি নেতাকর্মী সহ সারেন্ডার করি, ঢাকায় নামি, তাহলে পুরা আওয়ামী লীগ মনে হয় ঢাকা ক্যাপচার করে ফেলবে। এই ধরনের একটা ভাবভঙ্গি মেসেজ মানুষকে দিতে চাচ্ছে। এই মানুষরা 2004 সালের মানুষ না, এরা ইয়াং জেনারেশন, জুলাই যোদ্ধা, জেনজি। আর মানুষও আগের চেয়ে সোচ্চার এবং সজাগ হয়েছে। জনাব ফেরদৌস আজিজ, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিবিসি একজন নেতার সঙ্গে কথা বলেছে যে এই যে আপনার নেত্রী ডিসেম্বরে দেশে যাবেন বলে ঘোষণা দিলেন সবাইকে সঙ্গে নিয়ে, আপনি কি যাবেন নাকি? উনি বললেন যে আমি যাব না। কেন যাবেন না? বলছে শেখ হাসিনা জেলে থাকলে তিনি সমস্ত বিশ্বের যেভাবে অ্যাটেনশন পাবেন, আমার ক্ষেত্রে সেটা হবে না। আমাকে ওই জেলে ধরে ঢুকিয়ে ফাঁসি দিয়ে দিলে কেউ কিছু বলবে না, সুতরাং আমি কেন ওনার সঙ্গে গিয়ে আমি নিজের জীবন বিপন্ন করবো? এটা আমি আসতাম, আপনি বলে দিয়েছেন। কয়টা নেতা আসে, উনি আসুক না, দেখি না কয়টা নেতা ওনার সাথে আসে। উনি ধৈর্য বেঁধে আনতে পারবেন নাকি? এটা ব্যক্তিগত মতামত আমার। ধরে বেঁধে আসতে পারবেন? আর লোকজন কি বোকা হয়েছে? নেতাকর্মীরাও তো এত বোকা না। যারা পালাইছে, মাথায় তো কিছু না কিছু বুদ্ধি আছে, জানে যে আইনের হাতে একবার পড়ে গেলে এত সহজ না। নেত্রীকে হয়তো কোনো মডেলে কোথাও একটু যথাযথ সম্মান দিয়ে হয়তো করবে, বা চেষ্টা করবে সবাই, বা অন্যরাও হয়তো চেষ্টা করবে
বা ভারতও কলকাঠি নাড়ার চেষ্টা করবে। এখানে যে লেসপেন্সাররা আছে, আছে না, আছে তো এগুলা। এখন আমি যদি লেসপেন্সার সব সেক্টরেই আছে, সব সেক্টরে, বিচার বিভাগে নাই, তো ওরাও চেষ্টা করবে বিচারটাকে কিভাবে হালকা করা যায়, কিভাবে ম্যানিপুলেট করা যায়। কারণ আগের সেট আপ কুলাঙ্গার গুলাই তো সব সেক্টরে রয়ে গেছে, সব সব মানে সব, শুধু পুলিশ না, শুধু আর্মি না, শুধু ইয়ে না, সব সেক্টরে রয়ে গেছে। আর 16 বছর যে হারে নিজস্ব লোক ঢুকাই গেছে, ওই জুনিয়র মোস্ট অফিসার থেকে সচিব পর্যন্ত অলমোস্ট সবই তার লোকজন। তো এটা চেষ্টা করবে, তো এটা করবে তার জন্য, কিন্তু তার কর্মীদের জন্য করবে, নেতাদের জন্য করবে না। তো ওরা বোঝে যে এক হাসিনার জন্য চেষ্টা করতে পারে, বা তার ব্যাপারে, অন্যদের ব্যাপারে এটা করবে না, হবে না। সো ওই লোক বুদ্ধিমান যে বলেছে বিবিসি দিয়েকে, তো সে বুঝতে পেরেছে। এবং এইরকম একটা না, এরকম বাকি 95%ই তার সাথে কেউ আসবে না। হাতে গোনা 2-4 জন আসতে পারে, ওই হাতে গোনা 2-4 জন দিয়ে তো পুরো দল চলবে না। আর এটা ফ্যাসিস্ট দল, এটা অপরাধী দল, জুলাই হত্যাকারী দল। শুধু ব্যক্তি হাসিনা বা কয়েকটা ওই পুলিশের বা গোয়েন্দাদেরকে যে ওরাই শুধু যে হত্যাকারী তা না, দলগতভাবেই এরা হত্যাকারী। কারণ দল মাঠে ছিল, দল মাঠে ছিল, ফিল্ডে ছিল। 4 তারিখেও এরা ফিল্ডে ছিল, পুলিশের সাথে বাংলা মোটরে মারামারি হয়, শাহবাগে হয়। আমি ওই মোমেন্টে মৎস্য ভবনের ওখানে ওই নাট্যশালায় ছিল, কারণ প্রেস ক্লাবে গোলাগুলি হলে আমি গোলাগুলির নিচে পড়েছিলাম। অনেকক্ষণ ফাইট হয়েছে, ছেলে পেলেও ছিল অন্যরা। তারপরে টিয়ার গেছে, উইথড্র হয়ে আর টিকতে পারি না, তারপর উইথড্র করে পরে আমরা ফেরত আসছি এবং হেঁটে হেঁটে সায়েন্স ল্যাব পর্যন্ত, ধানমন্ডি পর্যন্ত এসেছি। তারপরে একটা রিক্সা পেয়েছি কোনোভাবে। তো সেদিন 5টা, 5:30 বাসে আসছি। তো এই আওয়ামী লীগের ছেলে পেলে, বস্তি লীগ, কুত্তা লীগ, ডগ লীগ, সবগুলাই পুলিশের সাথে সাথে এরা ছিল। এবং হাসপাতাল থেকে তারা যারাই ইনজুর্ড হইতো, হাসপাতালে গেলে ওখান থেকে উঠায় নিয়ে চলে যেত তাদের। ইভেন হাসপাতালের রেজিস্টার, যেটা যারা ভর্তি হয়েছে, রেজিস্টার পাতা সুদ্ধা ছিঁড়ে নিয়ে চলে যেত। এটাই করেছে। তো আমি যদি সেদিন, আমার কপাল ভালো, ফ্যামিলি ডাক্তার ছিল সেদিন ঢাকায়, সে ঢাকার বাইরে চলে যায়, তার ক্লিনিক আছে। তো সে যদি কপাল ভালো, আল্লাহর দয়া সেদিন ছিল, তার এখানে ওটিও নাই, তার চেম্বারে গিয়ে সে আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছে, সেলাই করে দিয়েছে চুল কেটে। আমি যদি হাসপাতালে যেতাম, আমাকে হয় তুলে নিয়ে মেরে ফেলতো, অথবা মেইন রোড ক্রস করার সময় পুলিশ তো আছেই, এই ছাত্রলীগ, বস্তি লীগ, কুত্তা লীগ তো আছেই, একটা গুলি করতো, শেষ। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর স্পেশাল দয়ার কারণে আমি বেঁচে আছি। অথবা ট্রিটমেন্ট না নিতে পারলে আউট অফ ব্লিডিং আমি মারা যেতাম উইদিন 1.5 hour। যদি আমি তো 45 মিনিটসের মধ্যেই ট্রিটমেন্ট শুরু হয়েছে। আপনি যদি খুব ভাগ্যবান এবং আপনি খুব হুম, মানে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হসপিটালে হুম, যাননি, আপনি এটা ক্লিনিকে আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন। জি। তো এটা অতএব আমি আল্লাহ বলছি যে পাকের অশেষ একদিন রহমত। আসবে, আল্লাহর অশেষ রহমত বললাম তো, আল্লাহর রহমত ছাড়া। এবং ওই দিন বিকালবেলায় 5:30টার সময় হেলিকপ্টার থেকে গুলিটা পড়েছে আমার বাম পায়ের 1 ফিটের মধ্যে। তো ছেলেপেলে চিল্লাচ্ছে আঙ্কেল 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 বলতে বলতে কি গুলিটা পড়ে। সো ওখানেও আল্লাহ বাঁচাইছে। আর জেনারেল তারেক সিদ্দিকী তো 18 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমি ইনভলভ ছিলাম, ছাত্রদের পরে ইনভলভ হয়েছি। নিরাপদ সড়ক আন্দোলন, ওই রমিজুদ্দিন স্কুলের 2টা ছাত্র মারা গেছিল, এটা নিয়ে 7-8 ছাত্ররা। তো ওখানেও 18 সালে তারেক সিদ্দিকী অর্ডার দিয়ে দিয়েছে আমাকে, কুল্লু খালাস করো ফেরদৌস আজিজকে। বাট আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তো এগুলা আমার 17 বছরের আন্দোলন বা নির্যাতন, নিষ্পেষণ, এগুলা গল্প বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে অন্তত। তো সেদিকে আমি না যাই। আর বল, আর নিজেরটা নিজে বলতেও ভালো লাগে না। জি, আচ্ছা, এখন এখন প্রশ্ন হচ্ছে এটা যে বাংলাদেশের মতো একটি দেশে একজন নেত্রী শেখ হাসিনা তিনি যদি ফিরতে চান, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অতীতেও আন্তর্জাতিক একটা মহলের সহায়তা লাগে। যেমন 81 সালে তিনি ফিরেছেন, তারপরে 2007 সালে তিনি ফিরেছেন। উভয় ক্ষেত্রেই দেখা গেছে যে পশ্চিমা দেশ, ভারত সহ অনেকেরই একটা সহযোগিতা ছিল যে ঠিক আছে দেশে যাক, রাজনীতি করুক। কিন্তু এখন এবারের প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন, আপনি জানেন আমিও জানি। এখানে কেউ বলেন 1400, কেউ বলেন 840 জন মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়। 660টার মতো মামলা ও কয়েকটা রায় হয়ে গিয়েছে, মৃত্যুদণ্ডের রায়। এখন এই শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসার ক্ষেত্রে তাকে কি পশ্চিমারা কোনো সহযোগিতা করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, হাসিনা ট্রাই করবে,
ভারত ট্রাই করবে ওই দুই একটা লবিস্ট লাগাইতে, যাতে পশ্চিমাদের একটু আহ, ইয়ে ইয়ে পাওয়া যায়, ফেভার পাওয়া যায়, বাট পশ্চিমারা করবে না। কারণ ইউএন রিপোর্টে আছে 1400, রাইট? ইউএন রিপোর্টের বইটা আছে আমার কাছে। তো ইউএন রিপোর্ট বলেছে 1400। এটা আসলে সেদিন একজন বলেছে তো এটা 2000-এরও বেশি। আমি প্রথম থেকেই বলে আসছি 2000 অধিক। কারণ কি 30-35 হাজার আহত। এখন আহত যোদ্ধার জেলায় বা মেডিকেল আইডি কিন্তু সবার হয়নি, হয়তো 12, 13, 14, 15 হাজার হয়েছে, বাট সবাই তো আর ওইভাবে ইয়ে করেনি। এবং অনেক আহতরা কিন্তু যায়ও নাই, পরবর্তীতে আর যায় নাই। আচ্ছা, কেন যায় নাই? সবার ভিতরে একটা ফিয়ার আছে যে কি জানি পরে যদি আমাকে এই তালিকা দেখে কোথাও কিছু করে বা সরকার চেঞ্জ হলে বা পরবর্তীতে, এই ভয়ের কারণে অনেকে এন্ট্রি করে নাই। আর 1400 তো ইভেন যেগুলো সার্ভে করতে পারছে বা যেগুলো কেস করতে পারছে, অনেকে তো সামনেই আসে নাই তার কেসটা নিয়ে, বা অনেক জায়গায় তো 100% সার্ভে তো করতে পারেনি, ফিল্ডে যাওয়া সম্ভব হয়নি, তারা স্পেসিফিক এরিয়া এরিয়া করেছে। বাট এর বাইরে কি নাই? এর বাইরেও আছে। বস্তুত পক্ষে এটা 2000-এর বেশি। তো 1400 অ্যাটলিস্ট ঠিক আছে, 1400 ধরে নিলাম। ওই 600-800 কেউ বলছে ওটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমি তো অনেককে বলছি তুমি যাও ওখানে, বল না যাবো না, পরে যদি আবার কিছু করে। তো এরকম আছে। তো আবার এটা ওই আমরা শুনলাম যে রায়ের বাজারে অনেকে গণকবর দিয়েছে, আবার অনেকে লাশও পানিতে ডুবিয়ে দিয়েছে, দিয়েছে হসপিটাল দিয়েছে থেকে এগুলো রেজিস্টার বুক সরিয়ে ফেলেছে। এগুলো ফ্যাক্ট, সবই ফ্যাক্ট। এখন দেখেন আসলে বাঙালি ভুলে যায়, বাঙালি অকৃতজ্ঞ। সবাই না, বিশেষ করে যারা পলিটিক্স করে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই বেশি। দেখেন শিশু দুধের বাচ্চাদের হাত ধরে আল্লাহ তাদেরকে মুক্তি দিল, বের হয়েই বের হওয়ার পর এক ধরনের স্টেটমেন্ট দিয়েছে, এখন তারা অন্য ধরনের স্টেটমেন্ট দেয়। এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, জুলাই যোদ্ধারা, ছাত্র জনতা, শিশু, মহিলা, এরা যদি মারা না যেত, আহত না হইতো, 186টা তো খুলি উড়ে গেছে। তো এই যে ত্যাগটা, এরা ভুলে গেছে বেমালুম। এখন জুলাই নিয়ে কটূক্তি করে, জুলাই জুলাই নিয়ে এটাই যে কটূক্তি করে, তাকে আমি মুসলমান বলতে আমার কষ্ট হয়, সত্যি কথা। কারণ কি হেমায়ত ভাই, জি বলুন। যেভাবে আমি ফিল করব বা একটা ভুক্তভোগী ফিল করবে, একটা আহত জুলাই যে চলে গেছে চলে গেছে, আমরা যেভাবে জিনিসটা ফিল করছি, আপনি আপনি এবং আপনার বন্ধুরা ঘুরে ফিরে খাচ্ছেন দাচ্ছেন, ব্যবসা করছেন, বিয়ে শাদী চলছে, আপনারা ফিল করবেন না তো। আপনারা তো মাঠেও ছিলেন না, আপনারা তো টিভিতে দেখছেন। আমি সরি টু সে, শিক্ষিত শিক্ষিত লোক, আমি তার আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমি বাংলা একাডেমিতে একটা প্রোগ্রামে গিয়েছি ওই বছর। বলতেছে ভাই সত্যি কি হেলিকপ্টার থেকে গুলি করেছে? লুক অ্যাট হিম, ঢাকায় বৈশা সে বলতেছে আমাকে সত্যি। কতটা হারামখোর, অতটা দলীয় অন্ধ। শিক্ষিত লোক কিন্তু এরা, বয়স 40-45। আমি বলতেছে আপনি কি বলতে চান? আপনি যে শিক্ষিত বলেন, এই যে কিছু সিনিয়র এরা সাংবাদিক শিক্ষিত আছে, না। হুম, সিনিয়র সাংবাদিক আছে এখন অনবরত জুলাই নিয়ে কথাবার্তা বলে, সিনিয়র সাংবাদিক। আবার বললাম তো। অধ্যাপিকা কি একজন নাম কাবেরী গায়েন নাকি, শুধু ভুয়া ভুয়া বিভিন্ন পোস্ট শেয়ার করে, সবই তো শিক্ষিত। আপনি স্বীকৃতি করবেন? যারাই জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করবে, কটূক্তি করবে, হেলাফেলা করবে, আমি তো প্রথমেই বলে দিচ্ছি, আই ডোন্ট কল দেম মুসলিম। আপনি পশ্চিম দিকে, মানে পশ্চিম দিকে দিনে 5 বার ঢুস মারলেন, আর একটু ওমরা কইরা আসলেন, আর হজ কইরা আসলেন, কে বলেছে আপনি মুসলিম? আরে আপনি মুনাফিক না, তার প্রমাণ কি? মুনাফিকেরও তো ওই পরিমাণ ইসলামী লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হজ করতেছে, করতেছে না? তাহলে আপনার বিশ্বাস, আমল, আপনার সততা, আপনার ন্যায়পরায়ণতা, আপনার সেটার উপর নির্ভর করে আপনি মুসলিম কিনা। আরে ভাই রিটায়ারমেন্টের পরে পয়সা কয়েকশো কোটি টাকা বানাইছে, তসবিলে মসজিদে করতেছে, মুসলমান। কোন লেভেলের মুসলমান সে বলেন আমাকে। তো এইখানে আমি দেখেছি, আমি অ্যাডভান্স বলে দিই, জুলাই যোদ্ধা নিয়ে যে জুলাই যোদ্ধাদের নিয়ে, জুলাইকে নিয়ে যে বা যাহারাই কটূক্তি করবে বা এটাকে তাচ্ছিল্য করবে বা ভুল প্রমাণিত করার চেষ্টা করবে, তারা সাক্ষাৎ জারজ এবং বংশ পরম্পরায় জারজ। একটা মানুষ
যে সত্যিকার অর্থে মানুষ, সে কখনো এটা করতে পারে না। ওই হারামখোর, তার বংশধর সহ হারামখোর ঘরে বসেছিল বা হাসিনার পা চাটছে। কি হয়েছে না হয়েছে, আমি তো রাস্তায় ছিলাম রে ভাই, আমি তো রাস্তায়, আমি তো ছেলেগুলার কষ্ট দেখছি, যারা পঙ্গু আহত হসপিটাল আমি গিয়েছি। কয়টা লাট সাহেব গেছে বলেন, সমাজের কয়টা লাট সাহেব গেছে? আমি তো দেখেছি নিজ চোখে। আমার তো এমনি টাকা পয়সা নাই, 17 বছর তো ওই হাসিনা তারেক সিদ্দিকী গঙ্গার দৌড়ের উপর রাখছে। পঞ্চগড়ের একটা রোগীকে আমি নিজে, জুলাই যোদ্ধা যেহেতু আমি অনেক জুলাই যোদ্ধার গ্রুপের সাথে ইনভলভ, আমি একটা ইনফরমেশন পেলাম যে ওখানে, আই এম সরি টু সে, এনসিপির কে জানাইছে, এনসিপিও যায়নি। এনসিপি যাবে কেন? এনসিপিতে আসলে হার্ডলি 10% জুলাই যোদ্ধা, বাকি সব তো ডাইনে বামের থেকে আউয়া কাউয়া ইসা জড়ো হয়েছে, দল গঠন করছে। বাট তাদের দায়িত্ব ছিল, জুলাইয়ের ভ্রূণ থেকে তাদের জন্ম এই দলটা। সো সেখানে তাদের অনেক দায়িত্ব ছিল, করেনি। তো জুলাই আমি দেখতে গেছি এবং ওই ছেলেটার সাথে যোগাযোগ করেছি, অন্যদেরকে হেল্প করার জন্য আমি বলেছি। তা এখন আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অগাস্টের 21 বা 22 তারিখে দেখতে গেলাম, আমি, ব্রিগেডিয়ার হাসান নাসির, আমার বন্ধু কর্নেল হাসিন, আরও 4-5 জন মিলিটারি অফিসার, তারপর কিছু সিভিল, সবাই মিলে 15-20 জনের একটা টিম। আমরা কিন্তু আরও আছে মারুজামান, সাবেক রাষ্ট্রদূত মারুজামান, এরা আমরা সবাই কিন্তু দেখতে গিয়েছি। এবং এই কথাটা আসলে অনলাইন বলা ঠিক কিনা চাই না। তো আমাদের পকেটে যা ছিল, কুড়ায় কারায়া 30-35 হাজার টাকার মতো হয়েছিল। ওখানে 30টা বেড ছিল, না আর একটু বেশি হয়েছিল। তো আমরা ওই অ্যাটেন্ডেন্সদের হাতে দিয়ে আসছি। একটা অ্যাটেন্ডেন্স 3টা বাচ্চা নিয়ে, মেয়ে এই 10, 8, 7 এরকম, মহিলা সিএনজি ড্রাইভার। দেখে আসার 4 দিন পর খবর পাইলাম মারা গেছে। তা ওই মহিলা 3টা বাচ্চা নিয়ে কোথায় যাবে, কে খবর রাখে? আমি রাখছি, আপনি রাখছেন, কেউ রাখছে, সরকার রাখছে কিনা, আই হ্যাভ অল দ্য ডাউট। তো এই জন্য বলি যে বাংলার মানুষের সচেতনতা ভিতরে আসুক, আল্লাহ হেদায়েত করুক এই দেশের মানুষগুলাকে। ওদের হিন্দুর গোলামি করতে, ভারতের গোলামি করতে ভালো লাগবে, বংশ পরম্পরায় জারজ তো, ওদের ভারতের গোলামি করতে ভালো লাগবে। নগদ পয়সা কামানো যায় তো। সেদিন তাদের বউ বাচ্চারা রেপ্ট হবে, আল্লাহ না করুক, পশ্চিমবঙ্গে হচ্ছে না, ভারতে হচ্ছে না, সেদিন বুঝবে। ওই যে গেছে না, ভিসা দেওয়ার পরপরই গেল না, ভিসা দেওয়ার সাথে সাথে গেল তো, একটা কাপড় তো রেপ্ট হয়েছে, খবর তো আসছে সোশ্যাল মিডিয়াতে। আমি ওই দিনই টকশোতে বলছি, যাওয়া উচিত না, ভারত ইজ নট সেফ, যাওয়া উচিত না। তারপরে যদি যাও যে মারা খাও, তাই হয়েছে প্র্যাকটিক্যালি। আরে ভাই, আমরা দেশ নিয়ে চিন্তা করি, কখন কি ঘটতে পারে, একটা অ্যাডভান্স একটা সিনারিও দেখে উই ক্যান প্রেডিক্ট, বলতে পারি। ঠিক তাই তো হলো। তো এখানে আমার দেশে মানুষের কবে হুঁশ আসবে? আর আমার বুড়া খাটাসদের হুঁশ যদি না আসে, না আসুক, তাতে কিছু আসে যায় না। আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, আমাদের সন্তানরা আছে, তারা ঠিকই করবে। এটা 2004-05 রাজনীতির মাঠ না, 2026 জুলাই উত্তর বাংলাদেশ। হ্যাঁ, যে যত যাই টিটকারি মারুক, বিপ্লবটা ইনকমপ্লিট বলে এখন অনেক পদ্মলোচন কথা বলে, আবার ইনায়া বিনায়া কি বলে, ওই মিডিয়াতে এসে বক্তব্য দেয়, আবার জাস্টিফাই করার চেষ্টা, নর্মালাইজ করার চেষ্টা করে। না না, প্রতিটা মানুষের প্রতিবাদ করা উচিত, সশরীরে প্রতিবাদ করা উচিত, মিডিয়াতে প্রতিবাদ করা উচিত, লিখে প্রতিবাদ করা উচিত, অন দ্য স্পটে গালে 2টা থাপ্পড় মাইরা প্রতিবাদ করা উচিত। যে নিমক হারামের বাচ্চা, আজকে টকটক করতেছো, কথা বলতেছো গাল ফুলাইয়া, সেদিন তো ইন্দোরের গর্তে লুকাইছিল, ঘরের থেকে বের হও নাই, হেলিকপ্টার যখন চক্কর মারতেছে তুমি তো বেডরুমে লুকাইছিল। পটপট করো কেন? মাগনা পায়ে গেছো ওই 2000 রক্তের বিনিময়ে, 35,000 পঙ্গুত্ব বরণকারীদের রক্তের বিনিময়ে। আমার রক্তটাও তো মাটিতে পড়ছে ভিজা। যারা কথা বলছে, এই সমস্ত বান্দির বাচ্চারা যারা কথা বলে, তারা কি বুঝে যে মাটির উপর দাঁড়ায় আছে, এই মাটিটা আমার রক্তে ভেজা, 35,000 পঙ্গুর রক্তে ভেজা, 2000+ শহীদের রক্তে ভেজা মাটি। আজকেও এক মহিলাকে আমি বলে আসছি প্রেস ক্লাবে, যে এই 71 করেন না,
তাহলে আমার মাথায় রক্ত উঠে যায়। আপনি যেখানে বসে কথা বলছেন সোফায়, এটা আমার রক্তে ভেজা, আমার রক্তে ভেজা। মানুষের একটু বিবেকটা জাগ্রত হওয়া উচিত, জাগ্রত হওয়া উচিত। কতটা নিমক হারাম, কতটা কুকুর বিড়ালের চেয়ে অধম হইলে তারা জুলাই নিয়ে কটূক্তি করতে পারে। আর আমরা হিজড়ারা, আগেও যারা হিজড়া ছিলাম এখনো হিজড়া আছে। আর সুযোগে কেউ আবার দেশপ্রেমিক হয়েছিল 24-এ, 5ই আগস্টের পরে আছে বাজারে, সেগুলো বলবো না। এখন অনেক দেশপ্রেমিক দেখছেন না, 24 জুলাইয়ের আগে দেখছেন? এখন কত ভালো ভালো মানুষ, কত সুশীল, কত তকমালা, কত লোকজন, কত উচ্চ পদস্থ পদধারী, কত বকবক করে না? কোথায় ছিলেন বান্দি? কোথায় ছিল এরা? যে আবার আবার আকাশ ঘোলা হইলে এরা পালাবে, এরা আবার করতে ঢুকবে। এই হিজড়া বাচ্চারা আবার করতে ঢুকবে। হিজড়া বলবো না, কি বলবো? হিজড়াও তো এদের হচ্ছে রাস্তায় যে হিজড়া তারই বাজায়, এর হচ্ছে বেটার, দে হ্যাভ সাম ক্যাপাবিলিটি, একটা জিনিস মোবিলাইজ করতে পারে। কমফোর্ট জোনের বসবাসকারী হিজড়ারা, এলিট হিজড়ারা কোন কামটা পারে? এরা তো ভক্ষক, সমাজে খাচ্ছে, সমাজে দেশের চালচিত্র কখন কি হচ্ছে না হচ্ছে এদের হৃদয়কে স্পর্শ করে না। ওই যে মহিলাটা, হাজবেন্ড মারা গেছে, সিএনজি ড্রাইভার, 3টা বাচ্চা নিয়ে, মহিলাটা কই যাবে? এরকম তো আরো হাজার হাজার কেস আছে। আজকে প্রথম আলোতে পড়লাম, ওই যে উপর থেকে গুলি করছে, ওই যে একটা ছেলে ওয়াল ধরে ঝুলিয়েছিল উপর থেকে রামপুরাতে, হ্যাঁ, ও তারও কোনো খবর কেউ নেয় নাই, তারও কোনো খবর কেউ নেয় নাই, কেউ নেয় নাই, এগুলো নেয় নেই। অকৃতজ্ঞ একটা জাতি, রক্তের দাম দিতে জানে না। বিপ্লব কমপ্লিট হয়নি। যাই হোক, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনি নিজেও আহত হয়েছিলেন এবং আপনি নিজেও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। আপনাদের আন্দোলনের কারণে আমরা একটি স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, কিন্তু যে প্রশ্ন হচ্ছে এখন, যে প্রত্যাশা নিয়ে আপনারা এই জুলাই আন্দোলন করলেন, তারপর দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে সে প্রত্যাশা আপনাদের পূরণ হয়েছে কিনা? আমার ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা আমি করি না, মানে সামষ্টিক বা হ্যাঁ কোনো পদ বা কোনো লাভ লোকসান কিছু অর্জনের জন্য আমি যাইনি। আর 16 বছরের মাঠে অর্জন ছাড়াই আমি কোনো রাজনৈতিক দলের না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে গিয়েছি। সো আমার প্রাপ্তির কোনো আশা আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, সামষ্টিকভাবে দেশের জন্য যতটা ভালো হওয়ার কথা ছিল সেটা হয় নাই, কারণ ডক্টর ইউনূসকে আমরা কাজ করতে দেইনি। তো 180 দিনে, 180 দিন না, 18 মাসে তাকে 1800 আন্দোলন দিয়ে রাখছেন। আজকে এটা ডে টু ডে অ্যাফেয়ার্স সামাল দিতে দিতেই কিন্তু তাকে প্রোগ্রেস করতে দিতে হবে। তো শান্তি মাথায় সুস্থ অবস্থায় ডেভেলপমেন্ট ওয়ার্ক বা প্ল্যানিং করতে দিতে হবে, তো দেয়নি। তো সচিবালয়ে আগুন লাগছে না, আনসার গিয়ে ঠুকা পড়ে, কোশ্চেন এরকম হাজারো হয়েছে। কেন হইল? এই যে আমার জাতির মধ্যেই তো আছে বীজ, বিভিন্ন ধরনের বীজ আছে, এই বীজগুলাই তো দেয় নাই। তো পলিটিক্যাল দলগুলা দেয়নি, হারাম দেয় নাই। কোনো পলিটিক্যাল দল মাইন্ড খাইলে আমার ছিঁড়া গেছে, আই ডোন্ট কেয়ার। দেখ, কোরআন শরীফ মাথায় দিয়ে পলিটিক্যাল দলগুলা বলুক যে বাধা দেয় নাই, রেজিস্ট্যান্স দেয় নাই, বলুক। জামাত বলেন, বিএনপি বলেন, অমুক বলেন, তমুক, ডান বাম বলেন, এটা তো আমরা চোখে দেখেছি। প্রতিটা দিন তাকে কিভাবে করছে, এয়ারপোর্টে আগুন লাগায় নাই। তাহলে এরকম হাজার খানেক তো এক্সাম্পল আছে, কতগুলো তো মিডিয়াতে আসছে, বাকি তো আসে নাই। শান্তিতে থাকতে দেয় নাই, রেজিস্ট্যান্স দিয়েছে। তাহলে কত বড় মির্জাফর আমার দেশের পলিটিক্যাল দল। ওই ভারতের আশীর্বাদে, কেন এই লাস্ট ইলেকশনে ভারতের আশীর্বাদে বিএনপির মনোনয়ন হয় নাই? খালি গিয়া ওই দামি নির্বাচনটাই হয়েছিল। তাহলে ওই সত্য বললে খারাপ লাগে, আবার বলে ফেরদৌস আজিজ গালি দেয়। ফেরদৌস আজিজ কি চুমা দিবে? ফেরদৌস আজিজ কারটা খায় না, পড়ে না। ফেরদৌস আজিজ মালিক আল্লাহ, আর কাউকে আমার পৌঁছানোর দরকার নেই। 3বার মৃত্যুর হাত থেকে কে আমাকে ফিরে আনছে? আমার আল্লাহ। সো আই ডোন্ট নিড এনিওয়ান। কোনো ফাঁকেন লাট বাহাদুরকে আমার দরকার নেই। অ্যান্ড আজ আমি কেয়ারও করি না। যারা আমাকে চেনে তারা জানে, আমার কমিউনিটিও আমাকে ভালোভাবে জানে, বাইরে আর সিভিল বন্ধু তারা জানে। সো কই দেখেন, এই জুলাইতে হওয়া উচিত ছিল। আচ্ছা, জুলাই সনদটা ভোটটা দিলি, জুলাই সনদটা কই গেল? বা
70% লোকের রায় কই গেল? এই প্রশ্ন তাহলে করা হয়েছিল আসিফ নজরুলকে ডয়চে ভেলের পক্ষ থেকে। তো আসিফ নজরুল যা বললেন যে একটা নির্বাচিত সরকার যদি আমাদের কাজগুলো বাস্তবায়ন না করে আমরা কি করতে পারি? হ্যাঁ, তারা তো মারপিট করতে পারবে না, তারা তো ঠ্যাঙ্গা হাতে নিয়ে পিটাইতে পারবে না। তারা তাদের কাজটুকু করে গেছে, যতটুকুই পারছে করে হ্যাঁ, গেছে। গুম কমিশন, আচ্ছা, মানবাধিকার কমিশন, এসব বিভিন্ন হ্যাঁ, কমিশন করে গিয়েছে, করে গেছে। বিচার এটা বিভাগের জন্য বাতিল করলো কে? সচিবালয়। হ্যাঁ, এই এই যে 20টা অধ্যাদেশ বাতিল করলো কে? যেইগুলা জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বর সাথে সংশ্লিষ্ট, সেগুলোই তো বাদ করে দিয়েছেন। আপনি ওই পারে ট্রেনিং প্রাপ্ত 9 বছরের ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিকে আপনি, সীসা ভাইকে, শিলং সালাউদ্দিন সীসা, আমি ওই যে আরেকটা কি বাজে নাম বলেন এটা বললাম না, সীসা ভদ্রভাব, সীসা ভাইকে কোন দুঃখে আপনি তাকে সদস্য সমিতি বানাইলেন? আবার তাকে আবার প্রধানমন্ত্রীর জন্য একটা অর্ডার করে রাখছেন অ্যাডভান্স, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? যেদিন এটা বলেছে সেদিনই তো আমি বলেছি যে মোটিভটা কি। বিএনপিতে কত দেশপ্রেমিক, ত্যাগী, জেল খাটা কত নেতা আছে, কর্মী আছে, তাদের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন তো হয়নি। কোথা থেকে কেমনে কি হইলো, তারপর আবার ইলেকশনটাকে রিইঞ্জিন করলো। এখন যদি টকশোতে আরেকটা ব্যক্তি আমার সাথে থাকতো, বিএনপি কেউ, না না কে বলছে মিথ্যা কথা, এখন সালা ভুলে গেছে, দেখেন। তখন কিন্তু আপনিও জানেন, আমিও জানি, পুরো বিশ্ব জানে দেয়ার ওয়াজ এ ইঞ্জিনিয়ারিং, এবং কাটাছেঁড়া সিটও সোশ্যাল মিডিয়াতে আসছে। আর এটা কি গরু ছাগল নাকি, মানুষ বুঝে না? পুরা জাতি জানে, আর তারা জানে না, এখন জানে না। তো রাজনীতি করতে গিয়ে যদি আপনি আপনার সত্য মিথ্যা ডিফারেন্স করতে না পারেন, ইমানটা যদি বেচা দেন, আপনার নেতা বা নেত্রী হাসর ময়দানে আপনার জন্য দাঁড়াবে? এরা সেই সেন্স নাই তাদের, ওই সেন্স তাদের বিলুপ্ত হয়ে গেছে। ইহারা দেখিয়েও দেখে না, শুনিয়েও শুনে না, বুঝেও বুঝে না। আল্লাহ এদেরকে সিনেমা দিতেছে। হোয়াট ইজ বিএনপি, হোয়াট ইজ আওয়ামী লীগ। ও 19.5 আর 20 না, 19.5 আর 20। মানুষ তো বলে 19 আর 20, 19 আর 20 না রে ভাই, 19.5 and 20, দিস ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। এখন বললে তো অনেক কিছুই বলা যায়। হাওয়েভার যা হবার হয়েছে, এখন তো দেশটাকে সামনের দিকে গড়ে নিয়ে যেতে হবে, আর এগিয়ে নিয়ে যেতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশটা সামনের দিকে আগা। এখানে যেহেতু আপনি তারেক রহমানকে সেনাবাহিনীর সহযোগিতা করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এখানে অভিযোগ করা হয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হজ শেষ করে আসার পরে নিয়ম বহির্ভূতভাবে দাড়ি রেখে এবং সৈন্যদেরকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে অনুসরণ করার কথা বলে, এবং ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম 4 খলিফার নামে করে তিনি এই সেনাবাহিনীকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছেন। এটা ভারতের বিভিন্ন মিডিয়া বলতেছে, বা বিভিন্ন, বিশেষ করে ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলতেছে, বিশেষ করে এম.কে. দাস, লেফটেন্যান্ট জেনারেল এম.কে. দাস তিনিও বলছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ওই দাস মাস ওরা তো বলবেই, ওরা তো দাসই, দাস তো দাসই, ওরা তো বলবেই। আর ভাই, তোর ট্যাক্সের পয়সায় আমার সেনাবাহিনী চলে? ওদের জনগণের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনী, আমার সেনাবাহিনী চলে? আমি মুসলিম দেশ, 92% এই দেশে মুসলিম, দাঁড়িয়ে রাখে নাই কেন, সেইটাই তো জবাব চাওয়া উচিত আপনাদের। সেনাবাহিনীর কাছে জবাব চান যে আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে রাখেন নাই কেন, রাখছে, অসুবিধা কোথায়? আমি তো বলি আলহামদুলিল্লাহ। মানুষ, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, সৈনিক হন, কি বলে, দোকানদার হন, যাই হন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একজন মুসলিম। আপনার আসল প্রথম পরিচয় কিন্তু ওইটা, আই এম এ মুসলিম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি মুসলিম। আপনি বাংলাদেশি না ফ্রেঞ্চ না আফ্রিকান, হু কেয়ার্স, আপনার পরিচয় একটাই, আই এম এ মুসলিম। তো তার তো ইসলামী সুন্নাহ পালন করতেই পারে। এতদিন কেন করে নাই? এতদিন করেন নাই যে ভারত গত 16 বছর হাসিনার সময়ে কারো কোনো অফিসার যদি স্ট্রেট ফরওয়ার্ড আপরাইট ব্রিলিয়েন্ট অফিসার একটু দাঁড়িয়ে রাখছে বা নামাজ পড়তে দেখছে, তারা জঙ্গি টাইটেল দিয়ে দিচ্ছে। এরকম করছে না? আইসিটিতে মামলা এরকম ভাবছে না? কত আছে জানি। তো যারা কয় এগুলা, তাদেরকে মুগুর মারবেন ঠাস ঠাস। হিজরা পৌরসত্ব নাই এদের, এদের সহ্য বীর্য নাই, পিয়ন চাপরাসি কোয়ালিটি এগুলা। রাইট জিনিস রাইটলি এতদিনে করতেছে, এটা তো করা উচিত ছিল অনেক আগে। আচ্ছা, নাম কোম্পানির
যে নাম রাখবে, এটা আমরা মুসলিম দেশ, মুসলিম নাম রাখবো? কাদের এত জলে? এই পারে যে দালাল আছে যেগুলা মোদির বীর্য, এদের জল। আর ওই পারে অত জ্বলবেই। ওরা তো ইউনিভার্সিটি পিরিয়ডে কি না করেছে, ফলস প্রপাগান্ডা, এই মাইনরিটি অত্যাচার হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, কত কিছু হয়েছে, তাই না? দেখেন না, মানে আর আমরাও হিজড়া, আমাদের দেশে মানুষ যেগুলো বোকা মূর্খ, বলতে পারে না যে এটা হয়েছে। আসাদুজ্জামান নূর তার এলাকায় নীলফামারীতে 4টা খুন করায়নি, শুধু মিছিলের গাড়িতে ধাওয়া দিছিল, এটাই পাপ। এটার জন্য তকমা দিয়া জঙ্গি বইলা, শিবির বইলা, জামাত বইলা মারে নাই, পুলিশ দিয়ে গুলি করায় মারেনি। এরকম থাউজেন্ডস অফ ঘটনা আছে। তাহলে মানুষকে জেগে উঠতে হবে, দেশটা কারো বাপের নাকি, নাকি দেশটা কোনো পলিটিক্যাল নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি? দেশটা আমার। আমি তো দুবাইতে বসে কথা বলছি না, আমি এই মাটিতে কথা বলছি, এই মাটিতে বসে কথা বলছি, এই মাটির সন্তান আমি। এখানেই তো আমার ফুল রাইট, হোক সে কৃষক, হোক সে পোর্টার বা কুলি বা রিক্সাওয়ালা। প্রতিটা নাগরিককে বুঝতে হবে যে আপনার অধিকার, আপনার জমি যেমন অন্য কেউ কেড়ে নিতে পারবে না, আপনার অধিকার। তো এই মাটিটা আপনার, দেশটা আপনার। লাট বাহাদুর যেই আসুক, চটাস করে আগে একটা ডান গালে আর একটা বাম গালে মাইরা, তারপরে তুই কেন বলছিস এটা করতে হবে। কিসের মব? মব ডেসক্রিপশন আর প্রেসক্রিপশন এগুলো তো ভারতের তৈরি, রয়ের তৈরি, আর প্রথম আলো আর ডেইলি স্টারের প্রোগ্রাম। হোয়াট ইজ মব? ইটস মাই রাইট টু প্রোটেক্ট মাই রাইটস। এটা লিগাল রাইট আমার। এখন আমি যেভাবে পার, আমি কি গেছি নাকি আগে কাউকে চটকানা মারতে? তাকে যখন অ্যাটাক করবে মেন্টালি বা ফিজিক্যালি, তখন তো তার ওটা বৈধ রাইট আছে। কোর্ট, আদালত, আপনি বলবেন আদালতে যান, আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, এটা ওই যারা বাটপার তারা এইগুলা কথা বলে, চান্দাবাজ। আদালতেও, আমার দেশে তো আদালতে কেজি দরে বিচার বিক্রি হয়, কেজি দরে বিচার বিক্রি হয়। হয় নাই 16 বছর, তারপরেও কি হয় নাই? ইন্টারিম গভর্নমেন্টের সময় 34,000 35,000 আওয়ামী লীগ এগুলো জামিন পায় নাই। এটা সোশ্যাল মিডিয়াতে আসছে, টকশোতে আমি বলেছি, পায় নাই। কোথায় পাইছে? লাখ লাখ কোটি কোটি টাকা কারা কামাইছে আদালত পাড়ায়? আমি অতীতেও বলেছি, বেশ্যা পাড়াও এর চেয়ে পবিত্র। আপনি বলবেন এত বড় কথা বললেন, কন্টেম্পট অফ কোর্ট। আরে বেটা, কন্টেম্পট অফ কোর্ট কি তোর বাপের বাড়ির মাল নাকি? আমার টাকায় খাস, আমার টাকায় বেতন নেস, আমার টাকায় ঘোরা বিল্ডিং এ বসা, আবার আমাদেরই মারস, আমাদেরই বিচার বিক্রি করস, আবার বলস কন্টেম্পট অফ কোর্ট। যেই উকিল লাথি মারছিল কোর্টের বারান্দায়, আরে আদালতের দরজায়, সেই ইয়েকে বিচারক বানায় নাই? আছে না, রেকর্ড আছে তো? আবার করো বিচার প্রার্থীকে বলো কন্টেম্পট অফ কোর্ট। এই ডেফিনেশনটাই বাতিল করতে হবে অথবা রিডিফাইন করতে হবে। বিচার বিভাগ নিয়ে কথা বলবে না? অবশ্যই বলবে। বিচার বিভাগের বেতন কে দেয়? রাইট আছে, ওই সমস্ত তালিবালি রাখেন। আপনি বিচার করবেন না, চোরকে ধরাই দিলাম আর আপনি আমাকে সাজা দেন, চোরের বিচার না কইরা। আমার দেশে মাহমুদুর রহমানকে নিয়ে খেলে নাই, যে ভুলটা ধরাই দিল স্কাইপির, তারে না কইরা বিচার করলো মাহমুদুর রহমান। আদালতে মানুষ মাঝে মাঝে জুতা ছুঁড়া মারে না, এমনি মারে, এমনি মারে। আর আমি আপনি হিজড়া যারা আছি, তারা ওই যে জুতাটা মারলো তারে খারাপ বলতে চাই। কতটা হিজড়া এই সমাজ! সংক্ষেপে একটু যদি তারেক রহমানের, সমাজকে ঠিক করতে হবে এইভাবেই। জি বলুন। তারেক রহমানের যে পররাষ্ট্রনীতি একটু মূল্যায়ন করেন সংক্ষেপে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করবো। বিশেষ করে চীন সফর এবং মালয়েশিয়া সফর, এটাতে যেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হলো, বিশেষ করে তিস্তা চুক্তি, তারপরে জেটেন্সি এগুলা হলো, এবং ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন আমরা তীক্ষ্ণ নজর রাখতেছি। সব মিলিয়ে আপনি কি মনে করেন তারেক রহমানের এই বৈদেশিক নীতিটা কি সঠিক আছে কিনা? চীনের সঙ্গে যে নজর রাখতেছে না, 16 বছর এই জাতিটা, এই দেশটাকে রেপ করে গেছে না রক্ষিতা বানায়া, এখন একটু তীক্ষ্ণ নজর রাখছেন। রক্ষিত ওই ভাবতেছে এখনো রক্ষিতা আমরা। শেখ হাসিনার সহযোগিতা মাসি থাকে না, পাড়ায় মাসি থাকে না, সোনাগাছিতে মাসি আছে না, যারা ওই প্রস্তের টেক কেয়ার করে। তো হাসিনা ছিল ওই মাসির থ্রুতে এই দেশে ওইভাবেই দেশটাকে পুরো রেপ করে গেছে। তো
তা এখনো ওই আশাই আছে। ওই জন্য বলে জনাব তারেক রহমান আমার দেশের প্রধানমন্ত্রী, হি ডিড দ্য রাইট থিং। ওনার তো আরো বেশি করার কথা ছিল। শুধু 1 জুলাই সনদটা বাস্তবায়ন যদি উনি করতো, সংস্কার এবং অন্যান্য সংবিধান, উনি আরো স্ট্রং হয়ে যেত। ওনাকে স্ট্রং হইতে দেয় নাই রয়ের প্লেস করা বিএনপিতে যে ইয়েগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এরা। তারেক রহমান চাচ্ছেন, তারেক রহমানকে সময় দিতে হবে। এখন একটু স্লো যাচ্ছে, এটা খারাপ না। প্রথম তো আমরাও সমালোচনা করেছি, আমি নিজেও করেছি, বাট সে স্লো যাক, বাট সলিড জিনিসটা করুক, এটাই আমরা চাই। আচ্ছা, চীনের সাথে যেটা করেছে এটা করতেই হবে। 15 বছর যাবৎ খুলনা মংলা পোর্ট দেওয়া আছে তাকে, 11 সাল থেকে তিস্তা নিয়ে আমাদের ঘোরাচ্ছে। তো আপনি যদি নন পারফরমেন্স দেখান, বা ইফ ইউ ডু নট পারফর্ম দি ট্রিটি, ওটা তো ক্যান্সেল করতেই পারে। তো ডক্টর ইউনূস ক্যান্সেল করেছে। এখন আর কোনো চুক্তি ভারতের সাথে করা উচিত না, আর কোনো চুক্তি অবস্থা নেই। বরঞ্চ আগের চুক্তিগুলা ইন পাবলিক করে দিয়ে কিভাবে এগুলা বাতিল করতে, সেই দিকে আমাদের যেতে হবে। আর আমার দেশের ডিফেন্সকে আমার শক্তিশালী করতে হবে। আমার দেশের পররাষ্ট্রনীতি অ্যাবসলিউটলি পুরাটাই চেঞ্জ করতে হবে, একদম 180 ডিগ্রি অপোজিট চেঞ্জ করতে হবে। স্ট্রং ফরেন পলিসি দরকার, স্ট্রং ডিফেন্স দরকার। আমার 3 বাহিনীকে, বিডিআরকে, পুলিশকে আরো আপগ্রেড করতে হবে, গোয়েন্দাকে আপগ্রেড করতে হবে। এবং ইয়ের পরে অনেকেই সমালোচনা করছে যে গোয়েন্দা রাখা যাবে না। এটাও কিন্তু ওই ডান বাম ঘরানার, কারণ আমার দেশের ইনস্টিটিউশন ভেঙে দিলে তো লাভটা কাদের? লাভটা তো ভারতের। আমার দেশের গোয়েন্দাকে আরো প্যাট্রিয়েট বানাইতে হবে, আরো স্ট্রং করতে হবে, মডার্ন ইকুইপমেন্ট দিয়ে ইকুইপ করতে হবে। বাট ওই জিয়াউল হাসানের মতো অন্যের ফোন ট্র্যাক কইরা ভালো মানুষগুলারে নিয়ে কষ্ট দিছে বা শাস্তি দিছে বা মেরে ফেলছে, সেইটা না, গোয়েন্দার কাজ সেটা না। তো আমার দেশের সবগুলো প্রতিটা ইনস্টিটিউশনকে স্ট্রং করতে হবে, নির্বাচন কমিশনকে নিউট্রাল করতে হবে, আদালতকে, বিচার বিভাগের যেটা তারা ওই যে বাতিল করে দিল 20টা অধ্যাদেশ, এগুলো করতে হবে সব। আপনি যখনই এটা করবেন তখন দেখবেন রাষ্ট্র এমনি অনেক স্ট্রং হয়ে গেছে। আরেকটা করতে হবে সরকারকে, হাসিনার রেখে যাওয়া যে ময়লাগুলো আছে প্রতিটা রাষ্ট্রযন্ত্রের প্রতিটা অংশে, এগুলা অনেক সময় দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস দিয়ে গেছে 1.5 বছর, এখন 2 বছর পার হয়ে গেছে। নো মোর, 3 মাস বা 4 মাসের মধ্যে এগুলাকে কমপ্লিট বিদায় দিতে হবে। দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত তার ক্যাবিনেটে যতগুলা আছে দুষ্ট, আমি টকশোতে বহুবার নামও বাই নেমও বলে দিছি, এগুলাকে সাফাই করতে হবে। দেশের সাথে কোনো কিছুর কম্প্রোমাইজ নাই। সে যত বড়ই লাট বাহাদুর হোক আর যত বড়ই হারায় হারামজাদা হোক, কোনো মাপ নাই। হ্যাভ টু। তাহলে তারেক রহমান আরো স্মুথলি সামনের দিকে আগাতে পারবেন। তারেক রহমানকে যে বাধা দিচ্ছে না, এটা কিভাবে আপনি শিওর? ইউনূস সাহেবকে যেমন দেয় নেই, তারেক রহমানকেও তো দিচ্ছে না, তার নিজের দলের লোকজনই দিচ্ছে না। আপনি মন্ত্রী হয়তো পেট্রিয়ট, আপনি সচিবটা যে যুগ্ম সচিব যেগুলো পয়সা আছে ওই মন্ত্রণালয়ে, ওরা যে এইভাবে প্যাচ ওইভাবে প্যাচ মারে, ফাইল লাগাবে কিভাবে? আপনি আরেক দেশের সাথে এনার্জি প্যাক্ট চুক্তি কিভাবে করবেন? আর এই সময়ে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের সময় আমাকে তো সবসময় সতর্ক থাকতে হবে। আমি এনার্জি কিভাবে গেইন করব অত সুবিধা, যাতে আমার ডিসরাপশন না হয়, কোথাও পাওয়ার ফেলিওর না হয়, তেল যাতে আসতে পারে। এইগুলো তো অ্যাক্টিভ লোককে বসাইতে হবে। এটা যে পলিটিক্যাল একটা মন্ত্রী দিয়েই কাজ হবে তা না, বা এমপি দিয়ে কাজ হবে না। এই লাইনে এক্সপার্ট, অনেস্ট অ্যান্ড প্যাট্রিয়েট লোকটাকে জনাব তারেক রহমানকে পিক করতে হবে। তাদেরকে পাঠিয়ে দেন, এখানে যাক ওখানে যাক, সার্চ করে কিভাবে G2G বা কোনো একটা ব্যবস্থা বানায়। আপনি পারেন না তেল নিতে? আপনি থার্ড কান্ট্রি থেকে আমি তেল আনতে পারি না? দেয়ার আর অফার, ইজিলি করা যায়। আমি আজকের এখানে বলবো না, ইজিলি করা যায়। এটা করতে হবে। তো এই করার বুদ্ধিটা তো তারেক রহমান সাহেবকে দিতে হবে, দিচ্ছে না তো কেউ। চোরবাট তার আগের গোলাই মতো ওইভাবে মুভ করতেছে। কিভাবে তার নিজের কমিশনটা আগে প্রোটেক্টেড রাখবে, নিজের কমিশন না মিললে যাবে না। তাহলে ভারত কি মাইন্ড করবে? তারেক রহমান সাহেবকে ওরা এই কুকুর বিড়ালগুলা এটাই বুঝায়, হ্যাঁ ভারত ভারত, হোয়াট বলস ভারত? ভারতের মতো দুর্বল কান্ট্রি আর নাই।
আমার দেশ তো অনেক শক্তিশালী, 18 কোটি লোকের দেশ। আমার আর্মিও লাগবে না, বিডিআরও লাগবে না। পোলাপানের হাতে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে ছেড়ে দেন, কিসের ওরা আসবে? আমার লোকজন গিয়ে ওই পারে জেলা কাইটা নিয়ে চলে আসবে। ইটস পসিবল। এই পুশিনের সময় দেখেন নেই, আপনি নিজেও দেখেছেন, বর্ডার লাইনে একদম আমার ছেলে লুঙ্গি পরে খালি গায়ে শত শত ছেলে মেয়ে দাঁড়ায় গেছে, বিজিবি 4-5 জন, আর সাথে সাথে 500 লোক দাঁড়ায় গেছে, উইদাউট গান, উইদাউট অস্ত্র, এনিথিং। ব্রেভ পিপল, উই হ্যাভ আওয়ার ব্রেভ সানস। এদেরকে ট্রেন করলে যথেষ্ট। আর যারা বলে ভারত পারবে, কচু, ভারত কিচ্ছু করতে পারবে না। আর করার যদি এত হ্যাডম থাকতোই, তাহলে পাকিস্তানের সাথে পারে না কেন? আর আমাদের সাথে আয় না। আমি তো কতবার টক শোতে আমি বলেছি আয়, আর দাদাবাবু আসো, তুমি ঢুকতে কোনোভাবে যদি ঢুকেও পড়ো কোনো দিক দিয়া, কয়েকটা লোক যদি ঢুকতে পারে, জ্যান্ত যেতে পারবে না, তো চিতাও হবে না, জ্যান্ত যেতে পারবে না। এটা ওরা জানে, এটা ওদের মিলিটারি লিডাররা জানে না শুধু ওই পলিটিক্যাল যে রাবিশগুলো আছে, এরা ফাল পারে জনগণকে রাখার জন্য, মোদির রাজত্ব টিকায় রাখার জন্য। আসল সত্যটা তো জানে। কলকাতা নিউ মার্কেটের লোকজন কান্দে নাই গালে হাত দিয়ে, 70% কর্মচারী বিদায় করে দেয় নাই, ক্লিনিকগুলো বন্ধ হয়ে যায়নি, হসপিটালগুলা ত্রিপুরায় হাহাকার হয়নি, এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। আর 18 মাস তো আমরা প্রমাণ করেছি যে ভারত ছাড়া আমরা চলতে পারি, কিছু লাগে না, বরঞ্চ আমরা ভালো চলেছি। এখন যা চলছি তার চেয়ে ভালো চলেছি, আমরা সামনে ভালো চলতে পারবো যতদিন ভারত দেখেন গরু বন্ধ করে দিচ্ছিল, আর সেই গরু আজকে আমার সারপ্লাস, কোরবানির জন্য গরু লাগে না। ইউ স্টপ ইট টোটালি, আমার দেশ তাড়াতাড়ি তরতর করে আগাবে। এইটা এই পারের যে অখাদ্য বংশ পরম্পরায় যারা জারজ, তারা বলে না প্রতিবেশী ভারত কি কচু। আমার দেশ খুব তাড়াতাড়ি। এখন আমার মেইন শত্রু হচ্ছে আমার ভিতরে যে মোদির বীর্য যেগুলো আছে, জারজ যেগুলো আছে, এইগুলাকে আইনের আওতায় আনা। এরা ভুল বোঝায়। আর বিএনপি দলের ভিতরে যেগুলো আছে মোদির বীর্য, এগুলাকে তাড়াতাড়ি সাফ করতে হবে। বিএনপির নেতা কর্মীদের আমি বলবো, দেশপ্রেমিক ত্যাগী নেতা কর্মীরা যারা আছেন, এদেরকে সাইজ করেন। সাইজ করাটা আমার আপনার জন্য বৈধ অধিকার। আর যে বেটা মব টব এগুলা বলতে আসবে, তারে আগে তারে 2-4টা দিবেন। যেতে হবে না, দেশটা বাপের নাকি ফাইজদামি মারা? রক্ত দিছি আমি, আর তুমি পোদ্দারি করতে আসো। স্যাক্রিফাইস করছি আমি, দুধের সন্তানরা, তোমরা পোদ্দারিকে ফাইজলামি পাইছো। হ্যাঁ, জুলাই ইন্ডিয়া টিটকারি মারাও। আমি তো বলেই দিলাম, যারা যা সেন্স যদি থাকে, মুসলমান যদি হয়, সে টিটকারি মারতে পারে না। তাহলে কে মারতে পারবে? জারজ, অটোমেটিক। আমি ওপেনলি অন এয়ার বলছি, জারজ সন্তান না হলে কখনো নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে না। এটাই তো। তারেক রহমান সাহেব সামনের দিকে আরো ভালো করবেন। ফরেন পলিসি 100% তাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবং শুধু এই আগে তো হাসিনা আমাদেরকে একটা দেশের খাঁচায় ঢুকায় রাখছিল, আমার বন্ধু হবে পুরা বিশ্বের সবগুলো দরজা কিভাবে আমার খোলা রাখবো, এবং ওখান থেকে আমরা কিভাবে তাদের সাথে লেনদেন করবো, বেনিফিটেড হব, সেই ফরেন পলিসি চাই। আর সেই স্ট্রং ডিফেন্স পলিসি চাই। ডিফেন্সকে ইমিডিয়েটলি জরুরি ভিত্তিতে আপগ্রেড করতে হবে, ডেভেলপ করতে হবে। ডিফেন্স ইন্ডাস্ট্রি দরকার হলে এই পারে করতে হবে। চায়নার হেল্প নেবেন, টার্কি হেল্প নেবেন, পাকিস্তানের হেল্প নেবেন। ইভেন আগামী দিনে ইরান ইজ গোয়িং টু বি দি ওয়ার্ল্ড পাওয়ার। নিউ ওয়ার্ল্ড অর্ডারে ওই আপনার মোরল টেম্পো ভাই থাকবে না, ওই 1 নাম্বার পজিশনে থাকবে না। তাই তো আমরা বুঝতে পারি। ওই সুশীলরা আবার বোঝে না, এটা বোঝা যায়। 1 নাম্বারে থাকছে না। যুদ্ধ যদি কালকেও থেমে যায়, তারপরও 1 নাম্বারে থাকছে না। চায়না, রাশিয়া, ইরান, টার্কি, পাকিস্তান, দে আর কামিং আপ। ওয়ার্ল্ড অর্ডার অলরেডি পরিবর্তন হয়ে গেছে, অনেক। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, তো আরো হবে, দেখবেন। তো আমার সেই মেধাটা থাকা উচিত যে আমার ফরেন পলিসি কিভাবে হবে, আমি লুকিস্ট কিভাবে করব, আমার তিস্তা। আচ্ছা, একটা কথা বলি শর্টকাট। তিস্তার বাস্তবায়ন 100 না 250% করতে হবে।
চায়নারা যে প্রপোজাল দিবে, যা যা মেগা মেগা প্রজেক্টে যা যা ছিল সেটা তো করতেই হবে, সাথে আরো কিভাবে চায়নাকে অ্যাট্রাক্ট করে ইকোনমিক অ্যাক্টিভিটি ওইটার সাথে, সেই জন্য বললাম 250%, 100% করবেন আরো দেশ শুরু করতে হবে। আমার তেল গ্যাস উত্তোলন করতে হবে। তিস্তা যদি এইরকম, আমি আজকে আমাকে কেউ বলছিল, আমি যখন প্রেস ক্লাবে ছিলাম, যে সংসদে মনে হয় আলাপ হয়েছে একটা শর্টকাট ব্যারাজ কোন রকম নো ব্যারাজ একটা করে দিলাম, তিস্তার নাম সাইনবোর্ড লাগাই দিলাম, এ হবে। হয়তো তারেক রহমান সাহেবকে ভুল বোঝাচ্ছে কেউ, না ভারত নাখোশ হবে, সমস্যা হবে। সমস্যা কি হয়েছে? 56 বছর তো সমস্যার মধ্যেই ছিলাম, 24-এ এসে আমরা উল্টাই দিছি সব। তো কেন আমি তাকে ডরাবো? সে কি? আমার দেশের লোক অনেক শিক্ষিত, অনেক সবল, অনেক সাহসী। আমার দরকার নাই ভারতকে বোঝানো। প্রতিবেশী, হোয়াট ইজ প্রতিবেশী? আর ভাই, পাশের বাড়িতে আপনি সারা জীবনে কয়বার গেছেন? আমি যদি ওই বাড়িতে না যাই তাইলেই তো হয়। আমি তাকে খোঁচাতে যাব না, তো সে খুঁচাইলে আমি তাকে ছাড়বো না। অতএব থাক, ও ওখানে এসে থাক। আর পুছাইতে বই যে ভারতীয় দালাল, এই দালালদের মধ্যে একটা শ্রেণী আছে 47-এর পরে ওই পার থেকে এসে যেগুলো ভাগছে, এখনো নারীর টানে ওই পারের টানে। আমার কথাগুলো একটু নাখোশ লাগবে অনেকেরই শুনতে। ত্রিপুরা আমাদের হয়ে যাওয়া উচিত। ত্রিপুরা চলতে পারতেছে না, মণিপুর যাচ্ছে, এগুলো বুঝতেছেন না? বেলুচিস্তানে, পাকিস্তানে বেলুচিস্তানে খোঁচাচ্ছে খেয়ে, ইট ইজ র। পাকিস্তানের অখণ্ডতায় হাত দিচ্ছে, র। আফগানরা বিট্রে করছে। আফগানের লোক, আমার দেশের সরকারকে আমি বলবো, আফগানি নাগরিক ভারতীয় নাগরিককে যেন ভিসা না দেওয়া হয় আগামী 5 বছর। আফগানরাও ওই তবলিগ এইটা সেইটা বিভিন্ন উসিলায় এসে ঢুকে যায়। আপনার আফগান যে রয়ের কথায় কাজ করে, যে পাকিস্তানের সাথে যে 2বার টক্কর লাগলো, এটা দিয়ে তো বোঝা হয়ে গেছে। এবং আমি আরো শুনলাম এই যে টিটিপি, তেহরিক-ই তালেবান, এটা নাকি ভারতীয় মদতপুষ্ট একটা সংগঠন। ভারতীয় মহাতুষ্ট। ভারত তো খসরামি করেই, এই জন্য তো ভারতের সাথে 7টা দেশের কোনো সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। এটা তো অলরেডি প্রমাণিত। কানাডাতে শিখ নেতাকে মারে নেই, হরদীপ সিং নিজার, আবার আমেরিকাতে গুরুপান্ত সিং পান্নু আমেরিকাতে গিয়ে মারতে ট্রাই করছে, ধরা পড়ে গেছে। ভারতের সাথে পৃথিবীতে কোনো দেশের সম্পর্ক নাই, এক ইসরায়েল ছাড়া। আমেরিকা একটু দেয়, একটু নেয়, বাকি কোনো দেশ, পশ্চিমা কোনো দেশ তাদের সাথে নেই। কানাডা থেকে তো ডিপোর্ট করতেছে, অলরেডি ডিপোর্ট করছে। তাদের ওয়ার্ক পারমিট আর বাড়াচ্ছে না, রিনিউ করছে না। আমেরিকা তো ডিপোর্ট করবে, ট্রাম্প তো বলেই দিচ্ছে দেয়ার উইল বি। তো আমাদের দেশে অশিক্ষিত গরু ছাগল, মোদির বীর্য, বংশ পরম্পরায় জারজ যেগুলো আছে, সাড়ে শয়তান, এগুলা এরা মানুষকে ভুল বোঝায়, আমাদের দেশকে বলে ভারত ভারত ভারত। বস, ওর নিজেরই তো খাওয়ার পয়সা নাই। 18 মাসে আমরা দেখছি কি অবস্থা। ভারত নিজের ইকোনমি, নিজের ইনটেক মানে অখণ্ডতা বজায় ধরে রাখতে পারতেছে না। একদিকে কাশ্মীরের প্রবলেম, মণিপুর, বিভিন্ন দিকে তার সমস্যা, মিজোরাম, সবকিছু নিয়ে তো সমস্যা আছে। আর আমার দেশের মূর্খগুলা মনে করে ভারত ভারত শক্তিশালী কোথায়? ভারত তো 1-2-তে ভাঙবে বলে, ভাঙার পর্যায়ে আছে। সব তো আর ফর্মালি বলা যায় না, বাট থিংস আর হ্যাপেনিং দেয়ার। ঘটনা হচ্ছে তো, ওদিকে দেখতে পাচ্ছেন না? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কিছু। যাই হোক, পরিশেষে আমাদের একটাই আশা যে প্রতিবেশী বড় হলেও আমাদের সঙ্গে মানে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করবে এবং আমরা সবাই মিলে সুখে থাকবো, এটাই আসলে আমাদের প্রত্যাশা। দরকার নাই ওই প্রতিবেশী, আমি আমার মতো স্ট্রং হয়ে যেরকম আচার ব্যবহার পাচ্ছি, এটা খুবই দুঃখজনক, এটাও সত্য। জি, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাইকে সালাম।